জিয়ান বুঝতে পারল না মেয়েটার হঠাৎ কি হয়েছে, হঠাৎ রেগে যাওয়ার কি হলো। মাঝে মাঝে সিগারেট খাই এটার জন্য রাখলো, নাকি শার্টের বাটন খুলে রাখার জন্যে, নাকি শেষে মজা করে যে কথাটা বললাম সেটার জন্যে। বাচ্চা মেয়ে বুঝলো না আমি তাকেই মিন করে বলেছি। জিয়ান খাবার খেয়ে নিজের মোবাইল থেকে পরপর কতগুলো পিক সেন্ড করলো নয়নাকে, সাথে দুটো ভিডিও। নয়নার ইচ্ছে করছে জিয়ানকে আলু ভর্তা বানাতে। মোবাইলের নোটিফিকেশন কানে আসতে চেক না করেই মোবাইল সুইচ অফ করে দিল। লম্বা লম্বা পা ফেলে ড্রয়িং রুমে আসতেই অবাক হলো। নীলাঞ্জনা বসে আছে তার মায়ের পায়ের কাছে। নয়না দরজায় হেলান দিয়ে তাকিয়ে আছে নির্বাক দৃষ্টিতে। আশ্চর্য, তার এত রাগ লাগছে কেন নীলাঞ্জনাকে দেখে? নীলাঞ্জনা নয়নার দিকে তাকিয়ে উঠে ছুটে আসলো নয়নার কাছে। নয়নাকে জড়িয়ে ধরে বলে, ভালো আছিস নয়ন? নীলাঞ্জনার সাথে খুব ভালো বন্ডিং ছিল একসময়, কিন্তু আজ হঠাৎ তাকে সহ্য না হওয়ার কারণ নয়না ঠিক খুঁজে পেল না। কেন ইচ্ছা করছে নয়নাকে ধাক্কা দিয়ে তার কাছ থেকে সরিয়ে দিতে। মনে মনে নিজেকে সংযত করে বলে, তোমার বর কই? নীলাঞ্জনা করুণ স্বরে বলে, সবার কপালে বরের সুখ থাকে না তো নয়ন। আমি তো অভাগা, যার জন্য সব ছেড়েছি সে আমার মূল্য বোঝেনি। পরিবারের ভালোবাসা যারা উপেক্ষা করে তাদের কপালে সহজে ভালোবাসা জোটে না, আর কাউকে ঠকিয়ে সুখী হওয়া তো অসম্ভব। দরজা খোলা ছিল। নীলাঞ্জনা আসার পর আর লাগানো হয়নি। লাবি হুট করে ঝড়ের বেগে দরজা দিয়ে প্রবেশ করে নীলাঞ্জনাকে জড়িয়ে ধরে চুমু খেয়ে বলে, কোথায় হারিয়ে গিয়েছিলে তুমি? আমি কাল সারাটা দিন পাগলের মতো খুঁজেছি তোমায়। তুমি বাড়িতে ফিরে আসবে, আমাকে বলবে তো? নীলাঞ্জনা লাবিবের এই রূপ দেখে অবাক হলো না। এই কয়েকদিনে লাবিবের সম্পর্কে তার যা বোঝার বোঝা হয়ে গেছে। নীলাঞ্জনা লাবিবকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, ডোন্ট টাচ, প্লিজ লিভ। জাহানারা বেগম কঠোর কণ্ঠে বলল। কি হচ্ছে এখানে? এটা ভদ্রলোকের বাসা। লাবিব দূরে সরে দাঁড়ালো। জাহানারা বেগমকে সালাম দিয়ে বলে, আম্মা, আমাদের ক্ষমা করে আপন করে নেওয়া যায় না? নীলাঞ্জনা লাবিবের হাত ধরে টেনে দরজার বাহিরে বের করে দিয়ে বলে, দ্বিতীয়বার এই চৌকাটে আসবে না। তোমার সাথে আমার সম্পর্ক পরশু রাতে শেষ হয়ে গেছে। তোমার শরীর দরকার তো, টাকা খরচ করলে এই শহরে আশা করি তোমার শরীর অভাব হবে না। কথা শেষ করে ঠাস করে দরজা বন্ধ করে দিয়ে বসে কান্না করতে লাগলো। নয়না চলে এসেছে রুমে। এসে নিজের মোবাইল অন করে কান্নারত ভিডিও করলো নিজের, এরপর সেন্ড করলো জিয়ানকে। কেন হঠাৎ মন বলছে জিয়ানকে জড়িয়ে ধরতে। নয়না মনে মনে বলে, আপনি পাইলট না হলে তাতে কি? আমাকে সত্যি তো বলতে পারতেন। আপনি মেয়ে বা যেটা আমি কি করে মেনে নিব? গুনে গুনে 1.5 ঘন্টা পর জিয়ানের ফোনে নোটিফিকেশন আসলো। জিয়ান দ্রুত মোবাইল হাতে নিল। নয়নার কান্নারত ভিডিও দেখে হঠাৎ করে হৃদয়ে আঘাত অনুভব হলো। সাথে সাথে ভিডিও কল করলো। ষোড়শী বালিকা কল রিসিভ করেও কান্না করছে। তার চোখ দুটো থেকে যেন প্রবল বেগে বর্ষণ হচ্ছে। এই পাগলি, এভাবে কান্না করছো কেন? তুমি কি জানো তোমার আখি পল্লব থেকে ঝরা প্রতি ফোঁটা অশ্রুবিন্দু কারো হৃদয়ে রক্তক্ষরণ বইয়ে দিচ্ছে? কোনো কথা বেরোচ্ছে না মুখ থেকে। কান্না করতে করতে হিচকি তুলে ফেলেছে। আমার প্রতি মায়া করো প্লিজ, কান্না করো না। এই কান ধরেছি, আর কোনোদিনও সিগারেট খাবো না, বাটন খোলা রেখে শার্ট পরবো না, কোনো মেয়েকে লাইন মারা তো দূর, কোনো মেয়ের দিকে ফিরেও তাকাবো না। নয়না কোনো মতে বলল, আপনি কি সত্যি আমায় ছেড়ে দেবেন? আমি কি নীলাঞ্জনা আপের চেয়ে দেখতে খারাপ? জিয়ান নয়নার দিকে গভীর দৃষ্টিতে তাকালো, কোমল স্বরে বলল, তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণী। তোমার চোখ, তোমার চাহনি, তোমার হাসি, তোমার কথা বলা পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয়। তুমি ইচ্ছেমতী, তুমি মায়াবতী, তুমি লাজুকলতা, তুমি সরলতার প্রতিমা। চোখের জলটুকু মুছে নাও রাঙাবো। নয়নার কান্নার গতি কিছুটা কমেছে। মনের মধ্যে কেমন অদ্ভুত এক অসুখ ডাক দিচ্ছে। এই অসুখের নাম প্রেম নয় তো? এই শুনছো আমার কথা ময়না পাখি? নয়না অস্ফুট স্বরে বলে, আমাকে সান্ত্বনার বাণী শোনাচ্ছেন? আমি কিন্তু অতটাও অবুঝ না। তোমার চোখের জল কারো হৃদয়ে ভূমিকম্প। জলটুকু মুছে নাও মেঘবালিকা। নয়না হাতের উল্টো পিঠ উঠে চোখের জল মুছে নিল। খুব করে জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে, আমাকে আপনি মিথ্যে বলে কেন দূরে সরাচ্ছেন? আপনি তো হাতের নাগালে, তবুও দূরে কেন? এই জাদুকরি কন্যা, কিছু তো বলো। নয়না ছোট করে কিছু কাব্যিক লাইন বলতে শুরু করলো। তুমি হাসো আমি দেখি, হয়তো মনে মনে ভাবো বড্ড বোকা আমি। আমি বুঝি, আমি অনুভব করি তোমার বদলে যাওয়ার সত্তাকে, তবু প্রকাশ করতে ভয় হয়। এটুকু তোমাকে কাছে পাওয়ার লোভে। আমি জানি আমার মনে আমি আর নেই, তবুও তোমার মিথ্যে আশায় ঘর বানাই নানা রঙে। এত সুন্দর উপস্থাপনা। শোনো মেয়ে রমনা, তোমার এখন প্রেম করার বয়স না।
চোখে মুখে পানি দিয়ে পড়তে বসো। আর 3 দিন পর তোমার পরীক্ষা। তোমার সাথে আমার কথা হবে প্রথম এক্সামের পরে। তখন তোমার সব কথা শুনবো, সব প্রশ্নের উত্তর দেবো, যা যা জানতে চাও সব। আপনি বড্ড নিষ্ঠুর। হুম একটুও ভালো না আপনি। জানি। মিথ্যেবাদী। তারপর? পৃথিবীর সবচেয়ে বাজে পুরুষ। মানলাম। তারপর? বলবো না, আর আপনি মজা নিচ্ছেন? আমার এত সাহস আছে? নীলাঞ্জনাকে রুমে ঢুকতে দেখে খট করে কল কেটে দিল নয়না। তোমার ভাষার সব গালিয়ে আমার জন্য তুমি যা যা বলবে তাই আমি। এবার পড়তে বসো, এক্সাম ভালো হতে হবে ময়নার মা। নয়না রিপ্লাই করলো না, ডাটা অফ করে মোবাইল রেখে দিল। নীলাঞ্জনা জিজ্ঞাসা করলো, কার সাথে কথা বলছিস? মোবাইলটা কার? এটা আমার মোবাইল। প্লেন ড্রাইভার গিফট করেছে। জিয়ান তোকে মেনে নিয়েছে? সেসব তোমাকে কেন বলবো? আমি কি তোর এতটাই পর হয়ে গেলাম? রাতের বেলা ফুচকা খেতে বের হয়েছে মান্নাত, সাথে তার মা। ফুচকা খেতে খেতে চোখ গেল সামনের দিকে। কয়েকজন ছেলে গোল হয়ে বসে আছে, একজন গান গাইছে, তোরে ভুলে যাওয়ার লাগি আমি ভালোবাসিনি। মান্নাত উকি ঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করছিল। হঠাৎ সামনের ছেলেটার চোখে চোখ পড়ল। দ্বিতীয়বারের মতো 4 চোখের মিলন ঘটল। মান্নার 7-5 না ভেবে চোখ টিপ মারল। জাহিন বেশ অবাক হলো, মনে মনে বলে, কি দিন আসলো আজকাল মেয়েরা ফ্লার্ট করে। জাহিন আর একটু ভালো করে তাকালো, এটা তো ওই দিন রাতে যে ভিডিও করছিল সেই মেয়েটা। জিহান গিটার অন্তরের হাতে দিয়ে সামনের দিকে এগিয়ে আসলো। মান্নাত কিছুটা ঘাবড়ে গেল, এদিক সেদিক তাকে পেছনে ঘুরে নিজের মাকে খুঁজতে লাগলো। উফ, আম্মু, এখন আবার কি দেখতে গেলে? কই গেলা? জাহিন সামনের দিকে এগিয়ে আসছে, মান্নাত পিছনে পিছিয়ে যাচ্ছে। হঠাৎ জাহিন মান্নাতের হাত ধরে বলে, এত ভয় নিয়ে ফ্লার্ট করছিলেন? হাত না ধরলে তো আরেক ছেলের উপরে পড়তেন। মান্নাতের হৃৎপিণ্ড মনে হচ্ছে এক্ষুনি বেরিয়ে আসবে। জাহিন মান্নাতকে সোজা করে দাঁড় করিয়ে বলে, রাস্তাঘাটে ছেলেদের টেচিং কোনো ভদ্র ঘরের মহিলার করে না। মান্নাত চোখ বন্ধ করে বলে, আই লাভ ইউ। নয়না আয়নার সামনে দাঁড়িয়ে চুলে চিরুনি করছে আর মিটিমিটি হাসছে। বারবার যেন তার কানে রাঙাবউ শব্দটা বাড়ি খাচ্ছে। ষোড়শী হৃদয়ের প্রেম ভয়ঙ্কর, তা কেবল প্রেম না, প্রথম অনুভূতি, হৃদয়ের দরজা খুলে কারো উপস্থিতি। লম্বা চুলগুলো সম্পূর্ণ না আঁচড়ে বেডে এসে বসলো। এখন ইচ্ছে করছে নাচতে তার। গান খুঁজতে লাগলো, মন মতো গান না পেলে নাচ জমে না, নাচটা তো ভেতর থেকে আসতে হবে। নয়না উকি ঝুঁকি দিচ্ছে না, নীলাঞ্জনাকে কোথাও দেখতে পেল না। দরজা বন্ধ করে সাউন্ড বক্সে গান ছেড়ে নাচ শুরু করতেই নয়নার ফোনটা সশব্দে বেজে উঠল। বিরক্তি নিয়ে মোবাইল হাতে তুলে বলে, এই সময় আবার কার ডিস্টার্ব করতে হলো। স্ক্রিনে তাকাতে নয়না ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে, সাথে সাথে রিসিভ করেই বলে, কে যেন বলেছিল প্রথম এক্সামের পর কথা হবে? কারো অশ্রুসিক্ত নয়ন দেখার পর মনটা আঁকু পাকু করছিল, তাই মনটাকে বোঝাতে অক্ষম হয়ে কল দিলাম। জিয়ান নয়নার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে মনে বলে, মেয়েদের মন বোঝা নয় রে সোজা, হঠাৎ অমাবস্যা, হঠাৎ জোছনা। এভাবে তাকিয়ে কি দেখছেন? একটু আগে না কাঁদছিলে ফুলটুসি, আর এখন যেন দাঁত দিয়ে মুক্ত ঝরছে। আপনার জন্য কি সারাক্ষণ কান্না করব? সারাক্ষণ তো দূরের কথা, আমার জন্য কখনো কান্না করবে না, চোখের পানি আমার সহ্য হয় না। কিন্তু আমি তো কোনো কারণে কান্না শুরু করলে পাক্কা 1.5-2 ঘন্টা কান্না করি। তারপর আয়নার দিকে তাকিয়ে দেখি কান্না করে কেমন লাগছে আমায়। জিয়ান অট্ট হাসি দিয়ে বলে, আগে তোমাকে পাগল ভাবতাম, আজ কনফার্ম হলাম। ফোন রাখুন তো, এখন নাচবো আমি। জিয়ান চোখ বড় বড় করে বলে, তুমি নাচতে পারো? জিয়ানের কথায় ভ্রু কুঁচকে নয়না বলে, নাচতে পারি মানে? আমার নাচ দেখলে আপনি নোরা ফাতিহির নাচ ভুলে যাবেন। না, আমি বিশ্বাস করি না। নয়না রাগে নাচা শুরু করলো। এক পাগলিকে রাগিয়ে দিয়ে মোবাইলের অপর পাশের ব্যক্তিটি মুগ্ধ নয়নে নাচ দেখতে ব্যস্ত। নয়নার হঠাৎ চোখ আটকালো জিয়ানের উপর, সাথে সাথেই থেমে গেল। জিয়ান এখনো যেন আটকে আছে তার রাঙা বইয়ের নৃত্যে। এই যে মিস্টার প্লেন ড্রাইভার, এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে নজর দিচ্ছেন কেন? হ্যাঁ, আমার জিনিস আমার নজর আমি দেবো না তো কে দেবে? আপনার জিনিস মানে? জিয়ান বুঝতে পারলো হুঁশ হারিয়ে ভুল বলে ফেলেছে। আমারই তো। মোবাইলটা কে কিনে দিয়েছে? কিনে দিলেও কি, এটার মালিক এখন আমি। তোমার মালিক তো আমি। ইস, শখ কত! বহুত শখ সুইট হার্ট। এই মুহূর্তে শখ হচ্ছে তোমার গলার নিচের কালো তিলটাকে আবার ঠোঁটের উষ্ণ ছোঁয়া দেওয়ার। নয়না ওড়না টেনে তিলটা ঢেকে বলে, মুখে আটকায় না কিছু? কে বললো আটকায় না? কত কিছুই তো আটকে রাখি। তুমি 16 বছরের পুঁটি মাছ বলে। শুনেন মিস্টার জিয়ান রেজা চৌধুরী, আমি সুনয়না তালুকদার।
বয়স আমার সবে 16, তবে বিয়ে হলে আমার একটা বাচ্চাও থাকতো। নিজেই এক বাচ্চা, আবার আছে বাচ্চা থাকতো। এই, তোমার এত ডার্টি মাইন্ড জানা ছিল না তো? স্যার, আপনার সাথে কথাই বলবো না। রাঙাবো তোমার জন্য একদম পারফেক্ট শব্দ। আমি সিঙ্গেল, এসব বউটো আমায় কইবেন না, কইয়া দিলাম। আইসে আমার সিঙ্গেল ছেমড়ি, অর্ধেক বছর সেরে সে আবার সিঙ্গেল। নয়না দাঁত কিরমির দিয়ে বলে, আপনাকে কিন্তু কামড় দেব। কামন বেবি, কোথায় কোথায় কামড় দিবে দাও, আমি রেডি তোমার কামড় খেতে। ইস, এত কিউট বউয়ের কামড় খাবো ভাবতেই কেমন কেমন ফিল হচ্ছে। অসভ্য ড্রাইভার, একদম চুপ করুন, নয়তো থুথু দিয়ে দৌড় দিব। জিয়ান চোখ টিপে বলে। নীলাঞ্জনা ওয়াশরুম থেকে বের হয়ে বলে, নয়ন কইরে আমাকে একটা তোয়ালে দিত। জিয়ান নীলাঞ্জনার কণ্ঠ শুনেই চিনে ফেলল। এতদিন পর সেই চিরচেনা কণ্ঠধ্বনি কর্ণকুহরে পৌঁছাতেই জিয়ানের চোয়াল শক্ত হয়ে গেল। হাস্যোজ্জ্বল চেহারা রক্তিম বর্ণ ধারণ করলো, চোখ থেকে যেন অগ্নি ঝরবে। নয়না কিছু বলার আগে জিয়ান বলে, তোর রুমে এই মেয়ে কি করে? কেন জায়গা দিয়েছিস ওকে? তোদের বাসায় রুমের অভাব? আজকেই তুই আমার বাসায় চলে যাবি, এর আগে তোর সাথে আবার কোনো কথা নেই। জিয়ান নয়নাকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজের ফোনটা ছুঁড়ে মারল ফ্লোরে। সাথে সাথে ফোনটা ভেঙে ফ্লোরে পড়ে রইল। নয়না কান্না করছে, নয়নার শরীর কাঁপছে। ঠিক এই রূপটা সে আরও একবার দেখেছে। নয়না চিৎকার করতে চাইছে, কিন্তু তার মুখ থেকে শব্দ আসছে না। প্যানিক অ্যাটাক করেছে নয়নার। নীলাঞ্জনা ওয়াশরুম থেকে বের হয়ে দেখে নয়নার হাত পা কাঁপছে, চোখ থেকে অনবরত অশ্রু ঝরছে। নীলাঞ্জনা নয়নাকে জড়িয়ে ধরে বলেন, নয়ন তোর কি হয়েছে? বল আমাকে বোন আমার। নয়না কিছু বলতে পারছে না। নীলাঞ্জনা আঁকড়ে ধরে আছে। সেদিন রাতের দৃশ্যগুলো চোখের সামনে ভাসতে লাগলো। ধীরে ধীরে নয়নার চারিপাশ অন্ধকার হয়ে গেল। অনিকেত আজ খুব বিরক্ত। এই হসপিটালের পর চেম্বারে বসাটা তার কাছে মহাবিরক্তের কাজ। কিন্তু টাকার তো দরকার আছে জীবনে। একটা রোগী দেখলে 700 টাকা ভিজিট। এই ইনকাম তো কোনো ডাক্তার মিস করতে চাইবে না। হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখে 11টা ছুঁই ছুঁই। ইচ্ছে করছে সব রোগী রেখে পালাতে। এটাই শেষ রোগী, আজকের 50 নম্বর সিরিয়াল। রোগী এসে বসে আছে। অনিকেত এতক্ষণ চোখ বন্ধ করে রেখেছিল, মাত্র চোখ খুলে বলে, আপনি? ডাক্তার, আমার হৃদয়ে ব্যথা। আপনি তো কার্ডিওলজি ডাক্তার, আমার হার্টের রোগের চিকিৎসা করে দিন। শাইনার কথা শুনে অনিকেত বলে, আপনার কাছে কি এসব কৌতুক মনে হচ্ছে? সকাল 8টায় বের হয়েছি, এখন পর্যন্ত ঠিকমতো শ্বাস নিতে পারিনি। আর আপনি এই 3 ঘন্টা ধরে এই আইডিয়ারে আলাপ করার জন্য বসেছিলেন? আপনার মতো রসিক মানুষের রাগও করতে পারে? অনিকেত কোট গায়ে পড়তে পড়তে বলে। আমি এখন বের হব। শায়না অনিকেতের পেছন পেছন বের হয়ে বলে, আপনার বউ নেই, আমার বর নেই, আমাদের মধ্যে কত মিল, তাই না? মিল নেই? আপনার বাবা মা সব আছে, আমার 3 কুলে কেউ নেই। এখনো কি করে? বিয়ে করবেন আমাকে? অনিকেত থমকে দাঁড়ালো। রিক্সা ডেকে শায়নাকে উঠতে ইশারা করলো। শায়না উঠে বসতে অনিকেত রিক্সাওয়ালা মামাকে বলে। মামা এনাকে বাসায় পৌঁছে দেবেন। শায়না দ্রুত নেমে অনিকেতের হাত ধরে বলে, এত রাতে একা একা কিভাবে যাব আমি? দয়া মায়া নেই নাকি? হাত ছাড়ুন। আমার শরীর আমার বউয়ের জন্য সংরক্ষিত, এখানে টাচ করা অন্য নারীর জন্য অবৈধ। মান্নাত চোখ বন্ধ করে বলে। আই লাভ ইউ। জাহিন অবাক হলো না। মেয়ে মানুষ নার্ভাস হয়ে গেলে ভুলভাল কাজ করে বসে। জাহিন একটা পানির বোতল এগিয়ে দিয়ে বলে, আপনার মাথায় পানি ঢেলে মাথা ঠান্ডা করুন, নয়তো পাগল ভেবে মানুষ আপনাকে মারবে। মান্নাত চোখ খুললো, আবার বলল, আমার আপনাকে ভালো লাগছে, ম্যারি মি। জাহিন মান্নাতের দিকে তাকিয়ে বলে, বয়স কত তোমার? সর্বোচ্চ 17 কি 18? এর মধ্যে মান্নাতের মা এসে বলে। এখানে কি হচ্ছে? জাহিন প্রস্থান করতে করতে বলে, আপনার মেয়ের মাথায় সমস্যা, রাস্তা গেলে তাকে একা ছাড়বেন না আন্টি। মান্নাত ভয়ে চুপসে গেল। এইবারে আর রক্ষা নেই। মিনমিন করে বলে, আসলে আম্মু হয়েছে কি জানো? আমি কিছু জানতে চাই না, বাসায় চল, আজ বোঝাবো কত ধানে কত চাল। আমি তো বুঝি আম্মু, যতটুকু ধান চাল ততটুকুই হবে। জান্নাত জিহবায় কামড় বসালো। ভুল টাইমে ভুল কথা বলে ফেলেছে। আজ বাসায় গেলে তুল কালাম হবে। জাহিন ফিরে আসতেই অন্তর বলে, তুই আবার কবে থেকে মেয়েদের চেক আউট করছিস? সেদিন স্কুলে, আজ আবার রাস্তায়। চুপ কর শালা। জাহিন চৌধুরী মেয়েদের চেক আউট করে না, মেয়েরা জাহিন চৌধুরীকে চেক আউট করে। কতবার বলেছি শালা না সুবুদ্ধি বলবি। ঘাড়ের নিচে না খেতে চাইলে চল এখান থেকে। ছি, আমি মেয়ে না, তুই লেস। শালা, এবার তোর রক্ষা নেই। অন্তর দৌড় দিয়ে বলে,
তুই সুযোগ পেলেই আমারে হেরস্তা করিস, আজ দেখ কেমন লাগে। তোর একবার পাই, তোর ঠিক জায়গায় কিক মেরে তার পরবর্তী প্রজন্ম অন্ধ করে দেব। চোখ খুলে নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করলো নয়না। তার পায়ের কাছেই বসে আছে জাহানারা বেগম। নয়নার জ্ঞান ফিরেছে এটা দেখে দ্রুত সামনে এগিয়ে এসে নয়নার মাথায় হাত বুলিয়ে বলে, এখন কেমন লাগছে মা? নয়নার চোখে অশ্রু টলমল করছে। ইচ্ছে করছে তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে। নার্স এসে বলল, একটু সময় দিন, এখন কেউ রোগীকে ডিস্টার্ব করবেন না। নয়না পাশ ফিরতেই চোখ পড়ল মিতা বেগমের দিকে। এগিয়ে এসে নয়না চোখের কোণে জমে থাকা অশ্রুটুকু মুছে দিয়ে কপালে চুমু দিয়ে বলেন, দ্রুত সুস্থ হয়ে যাও। নয়নার কেন যে ইচ্ছে করছে না কারো কথার উত্তর দিতে। রাতেই নয়নাকে বাসায় আনা হয়েছে। নয়না জাহানারা বেগমের রুমে। একবারের জন্য নিজের মোবাইলটার খোঁজ করেনি। বালিশে হেলান দিয়ে বসে আছে, চোখ ভর্তি অশ্রু, মস্তিষ্ক ভর্তি টেনশন। হঠাৎ মাহবুব তালুকদার এক গাদা লাল শাক নিয়ে রুমে ঢুকলেন। ফিল্মি স্টাইলে হাঁটু মুড়ে জাহানারা বেগমের সামনে শাকগুলো বাড়িয়ে দিয়ে বলে, হ্যাপি হাগ ডে। জাহানারা বেগম ভ্রু কুচকে বলে, বুড়া বয়সে ভীমরতিতে ধরছে। নয়না হাসছে। মাহবুব তালুকদারের হৃদয় যেন হাসছে। পৃথিবীতেই একটা নারী যার চোখের কোণে অশ্রুতা সহ্য হয় না। কিভাবে তার মুখে হাসি ফিরিয়ে আনবে, পৃথিবীর সব সুখ তার পায়ে এনে রাখবে, সেটাই যেন তার প্রধান কাজ। নয়না হাসি মুখে বলে, আম্মা, বাবা তোমায় এখনো কত ভালোবাসে দেখেছো? হাক ডেতে শাক নিয়ে আসছে। নয়নাকে দুই পাশ থেকে দুজন জড়িয়ে ধরে মাথায় চুমু দিয়ে বলে, এভাবে হাসবি, তুই হাসলেই আমাদের পৃথিবী হাসে। তোর মন খারাপে আমাদের পৃথিবীতে ভূমিকম্প শুরু হয়। নয়না শুধু এই মানুষ দুটোর জন্য সেদিন বিয়েতে অমত করতে পারেনি। এদের ভালোবাসার কাছে তার সব কষ্ট ও সব ত্যাগ তুচ্ছ। জানালার গ্রিল আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে জিয়ান। মোবাইলটা ভেঙে ফেলেছে। চোখ দুটো বন্ধ করলেই ভেসে উঠছে এক অসহায় নিষ্পাপ মুখশ্রী। জিয়ানের এখন সিগারেট প্রয়োজন, কিন্তু সিগারেট তার হাতের নাগালে নেই। জিয়ান বেডের উপর বসলো, চোখ বন্ধ করে বলে, সরি পাখি, আমি না চাইতেও বারবার তোমার কোমল হৃদয়ে আঘাত করছি। আমি তোমার মায়ায় জড়িয়েছি খুব অল্প সময়ে। মায়াবতী, তোমার মায়া কাটবে কিনা জানি না, তবে আমি তোমার ভালোর জন্য আমাকে তোমার থেকে সরিয়ে নেব। আমি তোমার কষ্টের কারণ হতে চাই না, তবু আমি অপরাধী তোমার ছোট্ট হৃদয়টাকে ক্ষতবিক্ষত করার অপরাধে। তোমার মতো নিষ্পাপ এক ফুলকে কুলসিত করেছি আমি। আমাকে ক্ষমা করে দিও মায়াবতী। শাইনার পাশে অনিকেত চুপচাপ বসে আছে একই রিকশায়। অনিকেত বাস্তবতা বোঝে। সে জানে পৃথিবী কতটা কঠিন। বাবা মা না থাকলে তার দুনিয়া কত নির্মম। এই যে হার্টের ডাক্তার, আপনি হার্টের ডাক্তার হয়ে আমার হার্টের চিকিৎসা করবেন না কেন? তুমি না জাইনকে ভালোবাসো? ভালো, আমি এই জন্ম কাউকে বাসিনি, তবে জিহান আর জাহিন ভাইয়া আমার চাইল্ডহুড ক্রাশ। জিহান ভাইয়া রাগী গম্ভীর, সবসময় পড়াশোনা আর লেখাপড়ায় ডুবে থাকতো, তাই আমার পছন্দ ছিল জাহিন। ছোট থেকে কোনো বিষয় সিরিয়াস হয় না, সব সময় নিজের মন মর্জি মতো চলতো। তাই ভাবতাম এরে বিয়ে করে আমিও মন মতো ঘুরে বেড়াবো। লাইফে সুদর্শন ছেলে আর টাকা দুটো একসাথে পেলে কেউ ছাড়া করতে চায় বলেন? আমার তো দুটোর একটাও নেই। আপনার আছে শুদ্ধ মন আর পবিত্র দেহ। আপনি ওই দিন বলেছিলেন আপনার শরীরে টাচ না করতে, কারণ এটা আপনার ভবিষ্যৎ বইয়ের আমানত। ব্যাস, আমি আপনার উপর ফিদা। বিয়ে করলে আপনাকেই করব। আর হ্যাঁ, যথেষ্ট সুদর্শন আপনি, আর ডাক্তার আবার গম্ভীর ও হয়। আমাকে বকা মনে হয় না আপনার? অনিকেত শান্ত কণ্ঠে বলে, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমি নিজেও জানি না আমার বাবা মাকে। এখন পিতৃ পরিচয়হীন ছেলের কাছে কোন পরিবার নিজের মেয়ে দেবে? পরিবারে দিতে হবে কেন? মেয়ে নিজেই আপনার কাছে চলে আসবে। দূরত্ব ঠিক রেখে কথা বলুন। শাইনা হুট করে এক অকাজ করে বসলো। হঠাৎ অনিকেতের হাত দুটো ধরে ঠোঁট ডুবিয়ে দিল অনিকেতের ঠোঁটে। প্রথমবার কোনো নারীর স্পর্শে অনিকেতের শরীরে যেন বিদ্যুৎ বয়ে গেল। লাবিব বাসায় আসতে তার বাবা তাকে বকাঝকা করলো। এরপর ঠান্ডা মাথায় ব্রেন ওয়াশ করলো। লাবিব বসে আছে একটা হোটেল রুমের সোফায়। তার নতুন গার্লফ্রেন্ড সোনিয়াকে নিয়ে এসেছে। সোনিয়া নিজেই তাকে এখানে আসার অফার করেছে। লাবিব মনে মনে ভাবলো, এই মেয়ে বড়লোক হলে তো আর নীলাঞ্জনা বেবিকে ফিরিয়ে আনবো না। লাবিব সোনিয়ার হাতের উপর হাত রেখে বলে, বেবি, ইউ আর সো বিউটিফুল। এই ড্রেসটা পরে আসো বেব। সোনিয়া এক চোখ টিপে বলে, ড্রেসের কি দরকার সোনা? বলেই দুজন কাছাকাছি আসলো। হঠাৎ সোনিয়া একটা ছুরি বের করে লাবিবের গলায় ধরে বলে, শালা, যা আছে বের কর, নয়তো এখানে তো লাশ ফেলে রাখবো। একদম শক্তি দেখানোর চেষ্টা করবি, এখানে সব লোক আমার।
গোটা একটা সপ্তাহ কেটে গেছে, এর মধ্যে জিয়ার নয়নার কোনো যোগাযোগ হয়নি। হসপিটাল থেকে ফিরে নয়না পড়ালেখায় ব্যস্ত হয়ে পড়েছে। সে যেন তার মনের সাথে যুদ্ধ করে এইভাবে কাউকে ভুলে থাকার চেষ্টা করে যাচ্ছে। দুটো পরীক্ষা শেষ, মোবাইল বন্ধ করে আলমারির ড্রয়ারে রাখা, সেটা একবারের জন্য ধরেনি নয়না। এখন সূর্য অস্ত যাওয়ার সময় নয়না বারান্দায় এসে দোলনায় বসলো। মাঝে এখানে বসে সে আনমনে কবিতা আবৃত্তি করে। সূর্য ধীরে ধীরে নিচের দিকে নামছে। নয়নার চোখের কোণ ভিজে উঠেছে অজানা কারণে। তার কেন মন খারাপ লাগছে, কেন না চাইতেও চোখ দুটো ভিজে উঠেছে। মানুষ কি এত সহজে কারো মায়ায় আটকে যেতে পারে? কোনো মানুষকে কি এত সহজে হৃদয়ে জায়গা দেওয়া যায়? আচ্ছা, আমরা কি নিজের ইচ্ছেতে কারো মায়ায় আবদ্ধ হতে পারি অথবা ভালোবাসতে পারি? হৃদয় তো মস্তিষ্কের মতো না যে এসব ভেবেচিন্তে করা যায়। সে তো নিজের মতো চলে। মন আর মস্তিষ্কের দ্বন্দ্বে আমাদের কাকে প্রাধান্য দেওয়া উচিত? মন আর মস্তিষ্ক কেন আলাদা চলে? এসব প্রশ্ন যেন নয়নাকে ঘিরে ধরেছে, অথচ উত্তর মেলাতে সে ব্যর্থ। সূর্যের রক্তিম ভাবাটুকুও বিলুপ্ত হওয়ার পথে। নয়না উঠে দাঁড়িয়ে আনমনে বলছে, আমি চাই না তুমি আমায় সূর্যের মতো ভালোবাসো, যার প্রখরতা বিলুপ্ত হয়ে যায় আধারে। আমি চাই না তুমি আমায় চাঁদের মতো ভালোবাসো, যার সৌন্দর্য হারিয়ে যায় দিনের আলোয়। আমি চাই তুমি আমায় আকাশের মতো ভালোবাসো, যে ক্ষণে ক্ষণে বদলাবে তবু ছেড়ে যাবে না, সবসময় স্থির থাকবে আমার পাশে। নীলাঞ্জনা পাশ থেকে বলে, বাহ, সুন্দর বলছিস তো। তা খুব ভালোবাসিস বুঝি? নয়না কোনো উত্তর না দিয়ে রুমে চলে আসলো। নামাজ নিয়ে ফ্লোরে পেতে নামাজে দাঁড়িয়ে গেল। আর কোনো সময় নামাজ পড়ুক না পড়ুক, পরীক্ষার সময় নয়নার নামাজ যেন মিস হয় না। নীলাঞ্জনা হাসছে। ছোটবেলা থেকে নয়না এক্সামের নামাজি। নীলাঞ্জনা এক সপ্তাহ ধরে এ বাসায় কেউ তার খোঁজ নেয়নি। সে খাচ্ছে, ঘুমাচ্ছে, কেউ তাকে কিছুই জিজ্ঞাসা করছে না, কাছে ডাকছে না। সবার এই নীরবতা নীলাঞ্জনাকে যেন কুড়ে কুড়ে খাচ্ছে। আপনার দুঃখ, আপনার কষ্ট, আপনার স্যাক্রিফাইস, আপনার হৃদয়ের ক্ষত, সব দিকে আপনি আর আপনি। স্বার্থপর মানুষ আপনি, নিজেকে ছাড়া আর কাউকে দেখতে পান না। আপনার এত কিছুর মধ্যে আমি কোথায়? আমার ক্ষত বিক্ষত হৃদয়ে একবারও আপনার দৃষ্টিতে পড়েনি, একবারও আপনার মন বলেনি আপনি অন্যায় করছেন আমার সাথে। আপনার এত কিছুর ভিড়ে ভিকটিম কার্ড প্লে করছি তো আমি। জিয়ান ধরফড়িয়ে উঠে বসলো। কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। বেড সাইড ল্যাম্প জ্বালিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিল। তার মানে এসব স্বপ্ন ছিল। মোবাইল হাতে নিল। নতুন মোবাইল কিনেছে। মোবাইলের স্ক্রিনে তারিখ দেখে বলে, আজ একটা সপ্তাহ আমাদের কথা হয় না। রোজ আমার তোমার কথা মনে পড়ে। তোমার কি আমার কথা মনে পড়ে না ষোড়শী? তোমার এক্সাম কেমন হচ্ছে জানা হলো না। আমি তোমাকে আমার করতে পারবো না। আমি তোমাকে মুক্ত করে দিলাম, তবুও চাই তুমি ভালো থেকো। আমি তোমার অপরাধী, তুমি কখনো আমার অপরাধ ক্ষমা করে আমাকে আপন করতে পারবে না। আমি বারবার তোমাকে হার্ট করেছি, বারবার তোমার কোমল হৃদয়ে গভীর আঘাতে জর্জরিত করেছি। ক্ষমা চাওয়ার ভাষাটুকুও আমার কাছে নেই। আমি জানি তুমি ভালো কাউকে ডিজার্ভ করো, আমার মতো অপরাধী কিনা। মোবাইলের স্ক্রিনের আলো নিভে যাচ্ছে। জিয়ান আবার জ্বালাচ্ছে। সেখানে জলজল করছে তার ষোড়শী রমণীর হাস্যোজ্জ্বল মুখশ্রী। সূচনা কোমরে দুহাত গুজে বলে, এই তুই এখানে কি করিস? আবার গিটারও বাজাতে পারিস? জাহিন বেশ অবাক হলো। এইটুকু পুচকে মেয়ে তাকে তুই করে কথা বলছে। এ যে দাদি আম্মা, সাহস তো ভালোই। এইটুকু ছানাপোনা হয়ে জিরাফের মতো ছেলেকে তুই সম্বোধন? এই একদম আমাকে দাদি আম্মা বলবি না, বলে দিলাম। আমি সূচনা তালুকদার। বড় আম্মুকে বলে দিলে তোকে পিট্টি দেবে। দারোয়ান এসে সূচনাকে ডেকে নিয়ে গেল। সূচনাকে নিতে গাড়ি চলে এসেছে। বাসায় ফিরে দৌড়ে নয়নার রুমে গেল। কি রে ময়না, তুই সারাদিন পড়ার টেবিলে পড়ে থাকিস, আর এদিকে তোর বর কি কি করে খবর রাখিস না? নয়না ভ্রু কুচকে তাকালো সূচনার দিকে। এই তুই স্কুল থেকে এসে আমার রুমে কেন এসেছিস? তোর বর স্কুলে গান গাইছিল, সাথে গিটারও বাজাচ্ছিল। তোর ফাউল কথা রেখে যা তো, আমায় পড়তে দে, পরশু কেমিস্ট্রি এক্সাম আমার। এই কেমিস্ট্রি আবার কোনটা রে টয়না? আমারে কেন পড়ায় না? তুই যাবি? তুই আমার সাথে যাবি? বিকেলে স্কুলে অনুষ্ঠান, তোর বর গান গাইবে, শুনবি? নয়না কিছুক্ষণ চুপ থেকে বলে, ঠিক আছে তোর সাথে যাব, কিন্তু এই কথাটা কাউকে বলবি না। বিকেলে নয়না ব্ল্যাক কালার আর সোনালি পাড়ে জামদানি পরলো। লম্বা চুলগুলো হিজাবের আড়ালে লুকিয়ে ফেললো। চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক। সূচনাকে সাথে নিয়ে গাড়িতে বসলো। নয়নাদের আসতে আসতে একটু দেরি হয়ে গেছে। স্কুলের গেট পার হয়ে কিছু দূর আসতেই কানে আসলো, আমি তোমাকে আরো কাছে থেকে, তুমি আমাকে আরো কাছে থেকে, যদি জানতে চাও
তবে ভালোবাসা দাও, ভালোবাসা না, ভালোবাসা দাও, ভালোবাসা না। নদী কেন যায় সাগরের ডাকে, চাতক কেন বৃষ্টির আশায় থাকে। যদি বুঝতে চাও, আমি তোমার ওই চোখে চোখ রেখে, তুমি আমার ওই চোখে চোখ রেখে স্বপ্ন দেখে যাও। তবে ভালোবাসা দাও, ভালোবাসা না, ভালোবাসা দাও, ভালোবাসা না। নয়না সূচনার হাত ধরে এক প্রকার দৌড়ে স্টেজের সামনে চলে আসে। অশ্রু টলমল নয়নে সামনে তাকিয়ে থাকে অভিমান অভিযোগের দৃষ্টিতে। এই মানুষটাকে কি নয়না ভালোবেসে ফেলেছে? নয়না তাকে দেখে জড়িয়ে ধরে কান্না করতে কেন ইচ্ছা করছে শার্টের কলার শক্ত করে ধরে জিজ্ঞাসা করতে, আপনি আমাকে কষ্ট কেন দিচ্ছেন? জাহিনের দৃষ্টি নয়নার দৃষ্টিতে স্থির হলো। কয়েক সেকেন্ডের জন্য জাহিন থামলো, এরপর আবার গাইতে শুরু করলো। গান শেষ হওয়ার আগেই অভিমানে নয়না বাহিরের দিকে চলে যাচ্ছিল। জাহিন গান শেষ করে দ্রুত পায়ে নয়নার পিছু পিছু আসে। সূচনাকে গাড়িতে বসিয়ে নয়না উঠতে যাবে, তখনই নয়নার হাতে টান পড়ে। নয়না পিছু ফিরে রাগী কণ্ঠে বলে, ডোন্ট টাচ। আচ্ছা, ছেড়ে দিচ্ছি বলে যাও। এভাবে আমার দিকে তাকিয়েছিল কেন? নয়না অবাক দৃষ্টিতে সামনের মানুষটির দিকে তাকিয়ে থেকে ভাবলেশীনভাবে বলে, আপনি সুদর্শন, তাই আপনার দিকে তাকিয়েছিলাম। দ্রুত গাড়িতে বসে ড্রাইভারকে বলে, দ্রুত চলুন। জাহিন অবাক দৃষ্টিতে তাকিয়েছে। কি হলো? মেয়েটা বারবার তার সাথে এমন অদ্ভুত বিহেভিয়ার কেন করে? চেহারাটা নিষ্পাপ মনে হয়, শত বছরের মায়া জমা হয়ে আছে অন্তরে। সে বলে, তুই এই মেয়ের প্রেমে একদিন মরবি। শালা প্রেম কই পেলি? তুই আমারে আর কোনোদিন শালা কইলে তোর ভবিষ্যৎ বউ আমার। আমার ভবিষ্যৎ বউ তোর বোন। তাহলে সমুন্দি বল। সমুদ্র ছেলে, কথা কম কম। এবারে মায়ের খোঁজ নে, এটার কাহিনী বের কর। নয়না বাসায় এসে রুমের দরজা বন্ধ করে হাঁটুতে মুখ গুজে কান্না করতে লাগলো। হাতের উল্টো পিঠে চোখের জলটুকু মুছে নিয়ে আলমারি থেকে নিজের ফোন বের করে সুইচ অন করলো। সামনাসামনি কিছু বলতে পারেনি, কিন্তু এবার ফোনে ইচ্ছে মতো বকে দেওয়ার ইচ্ছে নিয়ে ভিডিও কল করলো। ওপাশ থেকে কোনো রেসপন্স নেই। তৃতীয়বার কল রিসিভ হতে নয়না চিৎকার করে বলে, কি হয়েছে আপনার? আপনাকে মাত্রই সুস্থ দেখে আসলাম। কোন হসপিটালে আছেন আমায় বলুন। জিয়ান কোনো কথা বলে না, নয়নার দিকে তাকিয়ে আছে। কোনো এক অদ্ভুত কারণে সে নয়নাকে দেখলে তার সব কষ্ট উবে যায়, সব পরিকল্পনা ভেস্তে যায়। কি হলো, কথা বলুন। সরি। নয়নার চোখ টলমল করছে। একটা সপ্তাহ পর লোকটাকে দেখলো, কিন্তু একই মানুষ একই সময় দুদিকে কিভাবে সম্ভব? কোথায় আপনি? জিয়ান ফোন ঘুরিয়ে দেখালো, কানাডার একটা হসপিটালে। নয়না কিছু বলতে গিয়েও চুপ করে রইল। এই শুনছো আমার রাঙাবো? আমি সিদ্ধান্ত নিয়েছি এ জন্মে আর তোমাকে ছাড়বো না। নয়না কান্না করছে। প্লিজ কান্না করো না। আমি এতদিন পর তোমার চোখের অশ্রু দেখতে চাই না। সরি, আর কোনোদিনও তোমাকে হার্ট করবো না। আপনি অসুস্থ হলেন কি করে? এক ষোড়শী বালিকার হৃদয় ভাঙার অনুশোচনা আমাকে হসপিটালে নিয়ে এসেছে। তুমি কি জানো, আমি তোমার সরলতার মায়ে আবদ্ধ হয়ে গেছি। আমাকে কখনো ছেড়ে যাবে না তো? নয়না ধরফরিয়ে উঠে বসলো, কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ এমন স্বপ্নে নয়নার ঘুম ভেঙে যায়। উঠে চোখে মুখে পানি দিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 10টা বাজে। আলমারি খুলে ফোন হাতে নেয়। মান্নাত ওয়াশরুমের ফলস ছাদে অন্ধকারে মুখ চেপে রেখে কান্না করছে। কিছুক্ষণ আগে কিছু মানুষ এসে তার বাবা মাকে তুলে নিয়ে গেছে। এখনও তারা তন্ন তন্ন করে পুরো বাসা তালাশ করছে। মান্নাতের কপাল বেয়ে ঘাম চড়ছে। ইঁদুর এসে একটু পরপর পায়ে আঁচড় কাটছে। এ কেমন অমানিসা গ্রাস করছে মান্নাতের সুন্দর জীবনকে। তার বাবা মাকেই বা কোথায় নিয়ে গেছে? মান্নাতের ভেতর থেকে চিৎকার আসছে, অথচ সে নিরুপায়। মান্নাতের মন বলছে এই শহরের মানুষগুলো বড্ড নিষ্ঠুর, ইট পাথরের মতোই। পাশ ঘেঁষে এত বাসা, অথচ কেউ এগিয়ে আসলো না তাদের সাহায্যে। হয়তো আমাকেও কোনো শকুন গিলে খাবে, দিবালোকে কেউ ফিরেও তাকাবে না। জিয়ান এই এক সপ্তাহে 2বার ফ্লাই করেছে, এই ব্যতীত রুম থেকে বের হয়নি। হঠাৎ তার নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে। বারবার নয়না নিষ্পাপ মুখশ্রী তার চোখের সামনে ভেসে উঠেছে। চোখ বন্ধ করলেই কানের সামনে নয়নার দুষ্টু মিষ্টি কথাগুলো বাজতে থাকে। জিয়ান চেয়েও নয়নাকে নিজের মন মস্তিষ্ক থেকে বের করতে পারছে না। অবশেষে আজ সে ছুটির জন্য অ্যাপ্লিকেশন করে বসেছে। তার মন এখন নয়নার উষ্ণতা ছাড়া শান্ত হবে না।
তার চোখে তৃষ্ণা মিটবে না নয়নার দর্শন ব্যতীত। কত শতবার কল করেছে, টেক্সট করেছে, অথচ সেসব কিছুই পৌঁছায়নি। মনের কাছে পরাজিত হয়ে সে ছুটে যাচ্ছে তার প্রেয়সীর দ্বারে। নাজিম চৌধুরী পায়ের উপর পা তুলে চায়ের কাপে চুমুক দিতে দিতে বলেন, তোমার ছোট ছেলেকে বোঝাও, আমার পক্ষে একা একা এত বড় বিজনেস সামলানো এখন আর সম্ভব না। আর ওই বাড়িতে খবর নিয়েছো মেয়েটা এখন কেমন আছে? এক্সাম শেষ হলে যত দ্রুত সম্ভব আমার বউ আমি নিয়ে আসবো। জাহিন কি আমার কথা শুনবে? তুমি একবার বলে দেখো। আর সোনাকে দেখতে আবার যাবো কাল, তুমি আমার সাথে যাবে? নাজিম চৌধুরী চায়ের কাপে শেষ চুমুক দিয়ে বলে, ভেবে দেখছি। রাত 12:45। নয়নার চোখে ঘুম নেই, বই নিয়ে পড়ে আছে। হঠাৎ জাহানারা বেগম রুমে এসে বলে, তুই কি অর্ডার করেছিস নয়না? এত রাতে ডেলিভারি ম্যান এসে বিরক্ত করছে। নয়না অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে, আমি কিছু অর্ডার করিনি। আয় দেখে যা, গেটের সামনে দাঁড়িয়ে আছে ডেলিভারি বয়, তোর হাতে ছাড়া দেবে না। নয়না ভ্রু কুচকে উঠে আসলো। দরজা খুলতেই লোকটা বলল, আপনি সুনয়না চৌধুরী? না, আমি সুনয়না না তালুকদার। চৌধুরী বাড়ির বড় বউ না আপনি? হ্যাঁ, আমার মেয়ে চৌধুরী বাড়ির বউ। হাতে থাকা দুইটা বুকে নয়নার দিকে বাড়িয়ে দিল। একটাতে ফুল, আরেকটাতে চকলেট। আরেকটা বেশ বড়সড় বক্স দিয়ে বলে, ম্যাম এগুলো আপনার জন্য। নয়না কিছু জিজ্ঞাসা করার আগেই লোকটা চলে গেল। রুমে এসে সবকিছু নিয়ে চুপচাপ বসে আছে। এতগুলো চকলেট ফুলকে তাকে একসাথে পাঠাবে, এই বক্সেই বাকি আছে। নীলাঞ্জনা হেসে বলে, তোর বর তোকে বড্ড ভালোবাসে মনে হচ্ছে। দেখ কত কিছু পাঠিয়েছে, আমাকেও কম কিছু। বলেই চুপ করে গেল। নয়নার ইচ্ছে করছে নীলাঞ্জনার চুল ছিঁড়ে ফেলতে। এগুলো যদি প্লেন ড্রাইভার আপনার কাজ হয়, তবে আপনার একদিন তো আমার যতদিন লাগে প্লেন ড্রাইভারের বাচ্চা। এক্সাম শেষ করে গেটের সামনে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছে নয়না। প্রখর রোদের তাপ মনে হচ্ছে ঝলসে দিতে চাইছে প্রকৃতিকে। নয়না গেটের বাইরে এসে একটা স্ট্রবেরি কোন আইসক্রিম কিনে খেতে ব্যস্ত। আর মাত্র 3টা এক্সাম বাকি। নয়না আইসক্রিম খেতে খেতে ভাবতে লাগলো, দুটো মানুষ একই সময় দুই প্রান্তে কি করে থাকতে পারে? আমার স্বপ্ন সত্যি নাকি আমার বাস্তবতা? যদি ভিন্ন মানুষ হয়ে থাকে তাহলে কণ্ঠ কিভাবে এক হয়? আমি জানি না কেন আপনি আমার সাথে মাইন্ড গেমস খেলছেন। এসব করে কি লাভ হচ্ছে আপনার? নয়না গাড়ি আসার আগে রিক্সা ডেকে তাতে উঠে বসলো। উদ্দেশ্য চৌধুরী বাড়ি। মনে মনে বলে, আপনার সত্যি আমি উদ্ঘাটন করেই ছাড়বো। নয়না গেটের সামনে এসে নামলো। ব্যাগ থেকে ভাড়া পরিশোধ করে এদিক সেদিক তাকাতে লাগলো। দারোয়ান 1 মিনিটের জন্য নড়ছে না। তাকে তো যে কোনো উপায়ে ঢুকতেই হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর দারোয়ান সরল। নয়না টুপ করে ভেতরে ঢুকে পড়লো। আস্তে আস্তে মেন দরজার সামনে এসে দাঁড়ালো। হাত দিতে বুঝে গেল দরজা খোলা। নয়না ভেতরে ঢুকলো। হঠাৎ মুখোমুখি হলো এক সার্ভেন্টের। নয়নাকে দেখে বলে, বৌমণি আপনি? বড় ম্যাডাম তো আজ বাসায় নেই। নয়না নিজেকে ধাতস্থ করে বলে, কখন আসবে? সেই বিষয়ে আমরা কিছু জানি না। আচ্ছা, আমি রুমে যেয়ে কল করে জিজ্ঞেস করে নিব। আপনার জন্য কোল্ড ড্রিঙ্কস বা অন্য কিছু দেব? লেমন জুস। বলেই নয়না দ্রুত পায়ে জিয়ানের রুমে চলে আসলো। রুমটা দেখে মনে হচ্ছে এখানে কেউ ছিল। ভালোভাবে পরখ করতেই সেখানে মেয়েদের ওন্না আবিষ্কার করলো। নয়নার ছোট্ট হৃদয়টা মুচড়ে উঠল। চোখের জল মুছে নিলে হাতের উল্টো পিঠে। হঠাৎ খেয়াল করলো বাথরুম থেকে কেউ বের হচ্ছে। নয়না দ্রুত পর্দার আড়ালে লুকিয়ে পড়ল। নয়না তাড়াহুড়ো করতে যেয়ে খেয়াল করেনি পর্দা সাদা কালোর ওপাশ থেকে খেয়াল করলে বোঝা যায় এখানে কেউ আছে। নিজের হাজব্যান্ডের রুমে অন্য একজন নারীর উপস্থিতি নয়নার ছোট্ট হৃদয়টাকে গুড়িয়ে দিচ্ছে। মানুষটা তাকে কত যত্ন করেই না ঠকাচ্ছে। আমার সাথে 1 সপ্তাহ কথা না বলায় যে মানুষটার সামান্য হাঁচি পর্যন্ত আসেনি, সে আমাকে ভালোবাসে, এটা কিভাবে মেনে নিলাম আমি? আমি আসলেই বোকা। বোকাদের মানুষ সহজেই ঠকাতে পারে। টুপটুপ করে ঝরতে থাকলে নীল নদের পানি। মান্নাত খুব ক্লান্ত। রাতের শেষ প্রহরে জাহিন তাকে ফেরেস্তা রূপে উদ্ধার করেছে বলতে গেলে। মাথা চেপে ধরে কান্না করছে মান্নাত। জীবন তার সাথে এখন খেলা খেলছে। গত রাত যত গভীর হচ্ছিল মান্নাতের মনে হচ্ছিল মৃত্যু ততই নিকটে। লোকগুলো ঘরের কোনা কোনা খুঁজে বেড়াচ্ছে। ইঁদুরগুলো পা কেটে রক্ত বের করে ফেলেছে। হঠাৎ বাহিরে শোরগোল শোনা গেল। বাসার ভেতরের লোকগুলো হয়তো বের হয়ে যাচ্ছে, কোনো শব্দ আসছে না কানে। সাহস করে নয়না বেরিয়ে আসলো। ধীর পায়ে দরজার কাছে এসে চিৎকার করলো, বাঁচাও, কেউ আছে? পেছন থেকে কেউ তার মুখ চেপে ধরলো, ছুরি বসিয়ে দিল কাঁধ বরাবর। গলগল করে রক্ত প্রবাহিত হতে লাগলো। মান্নাতের বেঁচে থাকা শেষ আশাটুকু ফুরিয়ে এলো বুঝি। হঠাৎ কেউ গর্জন করে বলল, কে রে তুই? ধস্তাধস্তির আওয়াজ কানে আসছে। ধীরে ধীরে সে আওয়াজ বন্ধ হয়ে আসছে। ঢলে পড়ছে মান্নাত। মাটিতে পড়ার আগে জাহিন তুলে নিল কোলে। মোবাইলে টর্চের আলোয় চেহারা দেখে বেশ অবাক হলো। অন্তর বাসার ভেতর টর্চ জ্বালিয়ে ঘুরে এসে বলে,
বাসায় কেউ নেই দেখে মনে হচ্ছে এখানে ভয়ঙ্কর কিছু ঘটেছে। যেখানে আমার চোরকে ছাড়ি না, সেখানে এত বড় ঘটনা কিভাবে সম্ভব? এসব নিয়ে পরে ভাবা যাবে, আগে মেয়েটাকে সুস্থ করতে হবে। মান্নাতকে বাসায় নিয়ে এসে জিয়ানের রুমে রাখলো। অনিকেতকে কল করে ডাকলো। অনিকেত প্রাথমিক চিকিৎসা ও ব্যান্ডেজ করে দিয়ে গেল, কিছু মেডিসিন সাজেস্ট করলো। এরপর যে যার মতো নিজেদের রুমে চলে গেছে। মান্নাত দীর্ঘশ্বাস ছাড়ল। চোখ মেলে সামনে তাকাতেই সাদা পর্দার আড়ালে নারী মূর্তি দেখে বলে, কে ওখানে? নয়না বাহিরে এসে বলে, তোর জব, তোর সাহস কি করে হয় আমার হাজবেন্ডের রুমে আসার? আজকে হয় তোকে মারবো, নয়তো ওই ছ্যামড়ারে মারবো। মান্নাত অবাক হয়ে বলে, রিল্যাক্স। আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। আপনি কে? আর আপনার হাজবেন্ডই বা কে? নয়না মোবাইল বের করে বলে, চোখ খুলে ভালোভাবে দেখ, এটা আমার হাজবেন্ড। আপনার মাথা ঠিক আছে? ও আপনার হাজবেন্ড কি করে হয়? ও তো আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? লজ্জা লাগে না বিবাহিত ছেলের গলায় ঝুলতে? আমি কি কম সুন্দরী? আমার মতো সুন্দরী বউ রেখে কিসের প্রেম? হ্যাঁ, আজকে আমি তোকে মেরেই ফেলবো। বলেই মান্নাতের গলা টিপে ধরতে নিল। জাহিন এসে বলে, আপনি কে? নয়না সামনের দিকে ঘুরে বলে, আপনার জব। জাহিন অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, তা মিস জম, আপনি আমার বাসায় এসে আমার গেস্টকে কেন আঘাত করেছেন? নয়না নিজের রাগ সংযত করতে না পেরে জাহিনের দিকে পারফিউমের বোতল ছুঁড়ে মারতে লাগলো। আজকে আপনাকে মেরেই ফেলবো। আমাকে ঠকানো? এত সাহস সুনয়না তালুকদারকে ঠকাবে? জাহিন দরজার আড়ালে দাঁড়িয়ে বলে, মিস ধানি লঙ্কা, আপনার নিশ্চিত কোথাও ভুল হচ্ছে। নয়না রুম থেকে বের হতে হতে বলে, আপনাকে আমি ডিভোর্স দিব। আপনার নামে মেয়ে ঠকানোর মামলা করবো আমি। নয়না গটগট করে বের হয়ে গেল। জাহিন মান্নাতকে বলল, স্যার আমি বুঝতে পারছি না এসব কি হচ্ছে, আপনি রেস্ট নিন, আমি দেখছি। জাহিন নিচে এসে দেখে নয়না নেই। জাহিন সোফায় বসে ভাবছে, কোনোভাবে মেয়ে আমার ভাবি নয় তো? না না, এটা হতেই পারে না। ভাই এমন বাচ্চা মেয়েকে বিয়ে করবে? সার্ভেন্ট ট্রেতে করে লেমন জুস নিয়ে কিচেন থেকে বের হলো। লেমন জুস কার জন্য? বৌমনির জন্য। বৌমনি আবার কে? আপনার বড় ভাইয়ের বউ কিছুক্ষণ আগেই এসেছে। জাহিন অবাকে সপ্তম আকাশে পৌঁছে গেল। এটাও কি সম্ভব? জাহিন জুসের গ্লাসটা নিয়ে ঢকঢক করে পান করে বলে, সে চলে গেছে। জাহিন অন্তরকে কল করে। অন্তর রিসিভ করে কানে ধরতে ওপাশ থেকে জাহিন বলে, সুমন্তি স্যাটগান লাগা। জীবনের দ্বিতীয় ক্রাশ আমার নিজের ভাবি। এই দক্ষিণ বুড়িগঙ্গার কালো জলে স্নান করে আহি। চল সুমন্তি। অন্তর নিজের হাসি চেপে রেখে বলে, তাইলে এখন কোন গানটা বাজাবো বাবা? চাচা হেনা কোথায়? এই ভাষণ চলবে? প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে ক্রাশ যায় উড়ে যায়। রাখসারা তাড়াতাড়ি বাইক নিয়ে আয়, বুড়িগঙ্গার কালা পানিতে ডুব দিয়া হৃদয় শুদ্ধিকরণ করব। ছি, শেষ পর্যন্ত ভাবির উপরে ক্রাশ। এই চোখ আমি কেমন রাখবো? প্রেস্টিজ পাঞ্চার করে দিল মায়েরা। ধর ভাবে যে। জিয়ানের আবেদন মঞ্জুর হতে বেশ কিছুদিন সময় লাগলো। অবশেষে সে ছুটি পেলে 5 দিনের। আগামী মাসের 3 তারিখে তার ফ্লাইট। কতবার যে কল করেছে নয়নাকে, ফোন সুইচ অফ। মনে মনে কয়, সেমরির এমন রাগ, মনে হয় 5 ফুট হাইটের 10 ফুট রাগ। এইবার আহি তোমারে খাঁচাই বন্দি কইরা রাগ মোড়াঙাবো। গুনগুন করছে, শোনাবো শুনছনি গো, শোনাবো শুনছনি, নিতে আইলে নায়র যাইবানি। জানালার পর্দা সরিয়ে দেখে আজ কানাডার শহর জুড়ে চকচকে রোদ। এমন দৃশ্য খুব একটা দেখা যায় না। জিয়ান যেখানে থাকে বেশিরভাগ সময় এখানটাতে তুষারপাত হয়। ছুটি মঞ্জুর হয় মনের মধ্যে কেমন একটা দোল দিচ্ছে জিয়ানের। মনে মনে বলে, ওরে মন কথা শোন, এত দ্রুত গতিতে এগোস না, হোঁচট খেলে ভেঙে পড়বি এবার, কিন্তু আর গড়াতেই পারবি না নিজেকে। অনিকেতের সাথে সায়নার সেদিনের পর আর কোনো যোগাযোগ হয়নি। আজ সকালে হঠাৎ সায়না উপস্থিত, সোজা অনিকেতের হসপিটালে। অনিকেত গম্ভীর কণ্ঠে বলে, আপনি আবার এখানে? আপনি কোন কচুর সাজন হয়েছেন? হ্যাঁ, একটা মেয়ে আপনার ঠোঁটে দফা রফা করে দিল, এরপরও আপনার হার্ট সুস্থ? এমন পচা হার্ট নিয়ে কেউ মানুষ বেঁচে থাকতে পারে? ছি। অনিকেত ভীষণ লজ্জা পেলেও তা প্রকাশ করল না। আপনার কি লজ্জা বলতে কিছু নেই নাকি? কোন যুগে আসলাম আমি? কোথায় ছেলেরা মেয়েদের ইফতিজিং করতো আর এখন মেয়েরা ছেলেদের ইফতিজিং করে? কাজই অফিসে চলুন আর সমস্যার সমাধান করে ফেলুন। রোজ রোজ ইফটিজিং সহ্য করার চাইতে বিয়ে করাটা বেটার অপশন। মিস্টার হার্ট সার্জন, আপনি রাজি থাকলে আমি হাসপাতালে কাজে নিয়ে হাজির হতেও রাজি আছি। চুপ করুন, আমার সহকর্মীরা শুনে ফেলবে। চুপ করবো এক শর্তে। কিসের শর্ত বলে বিদায় হন?
বিকেল 5টায় বকুলতলায় কফি শপে দেখা করবেন। 5টায় আমার চেম্বার আছে। তাহলে রাত 9টায়। আচ্ছা ঠিক আছে, 5টায় আসবো। এবার যান। আসার সময় ফুল নিয়ে আসবেন, সাথে রেশমি কাচের চুড়ি, ও হ্যাঁ, আর একটা ডাক্তারি বাজে রাইটিংয়ের চিরকুট। না আনলে কিন্তু সবার সামনে কিস করে বসবো। নয়না বাসায় এসে ফাইল রেখে সোফায় বসলো। জাহানারা বেগম এসে বলে, কোথায় ছিলে তুমি? তোমাকে খুঁজতে তোমার চাচু বের হয়েছে। আর কিছু সময় দেরি করলে তোমার বাবা তুল কালাম কাণ্ড বাঁধিয়ে ফেলতো। কথা বলছো না কেন? শ্বশুরবাড়ি গিয়েছিলাম। মানে? শ্বশুরবাড়ি গিয়েছিলাম বললাম তো আম্মু। সেই কবে শ্বশুরবাড়ি দেখেছি, তারপর কতদিন দেখি না। এজন্য দেখতে গিয়েছিলাম শ্বশুরবাড়ি কেমন। নয়না, তোর কাছে এসব হাসি তামসা মনে হচ্ছে? ওনারা কি ভাবলো তুই এভাবে চলে গেলি? তারা নিশ্চয়ই ভাবছে মেয়ে বয়সের চেয়ে বেশি পাকা। নীলাঞ্জনা নয়নার দিকে ঠান্ডা এক গ্লাস জুস বাড়িয়ে দিয়ে বলে, তুই এখনো ছেলে মানুষের ছাড়তে পারলি না? যদিও আন্টি খুব মিশুক মানুষ, তবুও তোর এভাবে ওই বাড়িতে যাওয়া উচিত হয়নি নয়না। আমার শ্বশুরবাড়ি, আমার ইচ্ছা। আমি কিভাবে যাব না যাব সেটা আমার ব্যক্তিগত বিষয়। এক চট দিয়ে দাঁত ফেলে দেব। বেয়াদব মেয়ে, বড়দের মুখে মুখে কথা বলে। যা নিজের রুমে যেয়ে ড্রেস চেঞ্জ কর। আর 3টা এক্সাম বাকি তো, 2 তারিখ এক্সাম শেষ। এরপর তোকে পার্মানেন্টভাবে রেখে আসবো ওই বাড়িতে। ভেবেছিলাম আরও কিছুদিন রাখবো নিজেদের কাছে, কিন্তু তুই তো পাগল হয়ে গেছিস শ্বশুরবাড়ির জন্য। তোকে সেখানেই রেখে আসবো, তখন বুঝবি শ্বশুরবাড়ি কত মধুর। নয়না ধূপধাপ করে পা ফেলে রুমে চলে এসে দ্রিম করে দরজা বন্ধ করে দিল। রাগে ইচ্ছে করছে লম্বা চুলগুলো কেটে কুটি কুটি করে ফেলতে। আলমারি থেকে গতকালকের গিফটগুলো বের করলো, দ্রুত তা আনবক্সিং করতে শুরু করলো। অনেকগুলো হেয়ার প্রোডাক্ট, মেকআপ প্রোডাক্ট, চকলেট, পার্পেল কালার একটা সুন্দর গাউন। আন্নুর পেজ থেকে এসব এসেছে, কিন্তু পাঠিয়েছে কি? সব কিছু তন্ন তন্ন করে ঘাটতে লাগলো। একটা কার্ড পেল, সেখানে লেখা, রাঙাবো রাঙিয়ে দিও আমার শূন্য হৃদয়। অপর পাশে লেখা, আমার একটা আকাশ হোক, সেই আকাশ জুড়ে তোমার ভালোবাসার চাঁদ উঠুক। আমার একটা নদী হোক, সেই নদীতে তোমার ভালোবাসার ঢেউ হোক। আমার একটা সন্ধ্যা হোক, সেই সন্ধ্যা জুড়ে তোমায় নিয়ে গল্প হোক। নয়না কার্ডটি ছিঁড়ে 4 টুকরো করে ফেললো। মোবাইল নিয়ে সার্চ করে পেজটা খুঁজে বের করলো। 2 দিন আগের পোস্টে নয়নার চোখ আটকে গেল। সুদূর কানাডা থেকে এক ভাইয়া তার প্রিয়তমার রাগ ভাঙাতে একটা সারপ্রাইজ গিফট পাঠিয়েছে। আপুটি কত ভাগ্যবতী, এভাবেই তাদের ভালোবাসা যুগ যুগ বেঁচে থাকুক। নয়না পেজের ইনবক্সে নক করলো। আমার একটা ইনফরমেশন দরকার ছিল, কাইন্ডলি আমায় একটু হেল্প করুন। নয়না বুঝতে পারছে না জিয়ান কেন তার সাথে এরকম দুমুখ আচরণ করছে। মোবাইল অন করার সাথে সাথে অগণিত টেক্সট আর মিসড কলের নোটিফিকেশন এসেছে জিয়ানের কন্ট্যাক্ট থেকে। নয়নার মনটা বিষণ্ণতায় ছেয়ে গেল। জানালার উঠতে থাকা পর্দার দিকে তাকিয়ে বলে, ছেলে মানুষ কি কখনো এক নারীতে আসক্ত হতে পারে না? এই উঠতে থাকা পর্দার মতো তারাও কি উঠতে থাকে এক নারী থেকে আরেক নারীর মনে? জিয়ান তৈরি হচ্ছিল ফ্লাইটের জন্য। ফার্স্ট ক্যাপ্টেন সে। সব কিছু পরিদর্শন করে সবেমাত্র জুস মুখে দিয়ে ফোনটা হাতে নিয়ে দেখে নয়নাকে অ্যাক্টিভ দেখা যাচ্ছে। মনটা হঠাৎ ফুরফুরে হয়ে গেল জিয়ানের। সাথে সাথে টেক্সট করলো, হে লিটিল প্রিন্সেস। নয়না টেক্সটের দিকে তাকিয়ে থেকে চোখ ঝাপসা হয়ে আসলো। একটু পরে নয়নার ফোনটা বেজে উঠলো। রিসিভ করে কানে ধরতে ওপাশ থেকে বলল, প্লিজ এই মুহূর্তে ঝগড়া করো না। জিয়ানের কণ্ঠে করুণার স্বর। আপনার সাথে কথা বলার বিন্দু মাত্র ইন্টারেস্ট আমার নেই। করুণা করে হলেও একবার ভিডিও কল করো। আমি তোমাকে একটাবার দেখতে চাই। কতগুলো দিন তোমাকে দেখি না। তোমাকে দেখার তৃষ্ণায় হৃদয় মরুভূমি হয়ে আছে। নয়না তাচ্ছিল্য হেসে বলে, এমন ভাবে বলছেন যেন আমাদের শত জন্মের প্রেম। আপনার মিথ্যে কথায় আমার মন ভিজবে না। ফোন রাখুন, আর কখনো আমায় কল করবেন না। আমার দেখার জঘন্য পুরুষ আপনি। ঘৃণা করি আমি আপনাকে। আর 10 মিনিট পরে আমার ফ্লাইট। দোয়া করো এই জীবনে যেন তোমাকে এই জঘন্য পুরুষের মুখ দর্শন করতে না হয়। নয়না নিম্ন স্বরে বলে, তোমার সাথে কথা না বলতে পারার যন্ত্রণা আমার তীব্র জ্বর আসুক, তবু তুমি এসো না আর কথা নিয়ে। যে কথার আঘাতে হৃদয় হত্যা করেছো, সেই কথার মোহ আমায় আর না টানুক। জিয়ান চুপ করে রইল। দীর্ঘশ্বাস ছেড়ে বলে, কোন স্মৃতি, কোন কথা বা কোন লুকোনো অনুভূতি তুমি? আমার নিঃশ্বাস, আমার বিশ্বাস, আমার চিন্তা জুড়ে তোমার বিচরণ। আমার দৃষ্টি সীমানার আড়ালে থেকেও হৃদয়ের সবচেয়ে কাছে তুমি। লাইন বিচ্ছিন্ন হলো। নয়না সেভাবে বসে আছে। বারবার জিয়ানের কথাগুলো তার কানে বাড়ি খাচ্ছে। একটা মানুষ ক্ষণে ক্ষণে এভাবে পরিবর্তন কি করে হতে পারে? অন্য নারীর সঙ্গ দিচ্ছে, আবার আমাকেও প্রেম কাব্য শোনাচ্ছে। ভালোবাসা বোধহয় বইয়ের পাতায় হয়, বাস্তবে এর কোনো অস্তিত্ব হয়তো নেই। আমার ভালোবাসা বলতে শুধু শূন্যতা পায়। অন্তর হেসেই যাচ্ছে, তার হাসি কিছুতেই থামছে না। তুই তোর দাঁত ঠিক রাখতে চাইলে হাসি বন্ধ কর শালা। আমি মুখ কই লুকাবো?
কই আর লুকাবি? রাস্তায় কোনো মেয়ে পাস নাকি দেখ, তার আঁচলের তলায় মুখটা লুকিয়ে ফেল। সুমন্তির পুত, উল্টা পাল্টা বকলে তোরা এখন আরো বালির ডোবার পানি খাওয়াবো। অন্তর জাহিনের কাছ থেকে কয়েক হাত দূরে সরে বলে, আমি তোর সুমন্দি, এখনো বিয়ে করে নাই, তাই তোর সুমন্দির কোনো পুত নাই। এখন আমি কেমনে ভাবি সামনে দাঁড়াবো? আমার কথা শোন, মনোযোগ দিয়ে শুনবি কইলাম। সোজা বসুন্ধরা সিটিতে যা, ব্র্যান্ডের পাঞ্জাবি কিন, পারফিউম তো আছেই, ঘন্টাখানেক সময় নিয়ে গোসল করবি। এরপর পাঞ্জাবি পরে পারফিউম মাখবি পুরো শরীরে। এরপর চুলগুলো স্পাইক করে সোজা ভাবির সামনে দাঁড়াবি। তারপর কবি, হেই লিটল ভাবি, আমি আপনার হাজব্যান্ডের মতো দেখতে, কিন্তু আপনার হাজব্যান্ড না। চুপ কর শালা। ওই মাই এমনি আমার ভাই মনে কইরা এতদিনে মনে হয় ভাইয়ের সাথে ঝগড়া করে তার পিন্ডি চটকে ফেলছে। মেয়ে যে ডেঞ্জারাস। হ, সহজ সরল রেজা ভাইয়ের ডেঞ্জারাস বউ। আমি ভাবতেছি অন্য কথায়। ভাবা ভাবি বাদ দিয়া সোজা সাপটা কর। বিয়ের পর তোরা এক বাসায় থাকিস না, তোদের কণ্ঠ, শরীরের গঠন সব সেম টু সেম। দেখা যাইবে বউ বদল হইয়া গেছে। জাহিন অন্তরের কলার চেপে বলে, তুই সে ফল চিন্তা করলি কেন? তোর আমি চাটনি বানিয়ে খিচুড়ি দিয়ে খাবো। তুই আবারে ছাড়, চল আমরা একটা রেস্টুরেন্টে থেকে খিচুড়ি খেয়ে আসি। আর কেসটার তদন্তের কাজও শুরু করতে হবে। আমাদের হাতে এখন প্রমাণ নেই, সবার আগে প্রমাণ সংগ্রহ করতে হবে। নীলাঞ্জনা বালিশে মুখ গুজে কান্না করছে, মনে মনে বলে, আমি আসলে কারো ভালোবাসা ডিজার্ভ করি না। এমন সময় জাহানারা বেগম এসে বলে, নীলু, তোর শ্বশুর শাশুড়ি এসেছেন, ড্রয়িং রুমে আয় তো। মাহবুব তালুকদার, মিজান তালুকদার এক সোফায়, তার ঠিক সামনের সোফায় সৈকত সাহেব ও শিল্পী বেগম বসে আছেন। সৈকত সাহেব কিঞ্চিত হেসে বলে, আজকাল ছেলেমেয়েরা একটু কিছু হলেই ডিভোর্স পর্যন্ত চলে আসে, এরা সম্পর্ক বোঝেই না। আমরা আমাদের মেয়েকে আর আপনাদের বাসায় পাঠাবো না। আমাদের মেয়ে ভুল করেছে, সে নিজের ভুল বুঝতে পেরেছে। ঘরের মেয়ে ঘরে ফিরে এসেছে, আমরা এতেই খুশি। বিআই সাহেব, এটা কোনো কথা হলো? বিবাহিত মেয়ে, সে আপনার বাড়ির মেয়ে, আমার বাড়ির সম্মান। একটাই ছেলে আমাদের, ভুলভ্রান্তি ক্ষমার দৃষ্টিতে দেখে মেয়েটাকে আমাদের সাথে পাঠিয়ে দিন। আমার মেয়ে যখন ফিরে এসেছে, আপনাদের কাছে আর ফিরবে না। নীলাঞ্জনা হুট করে এসেই বলে, আমি যাবো আপনাদের সাথে। এই কয়েকদিন আমি বুঝে গেছি বিয়ের পর মেয়েদের শ্বশুরবাড়ি ছাড়া আর কোনো স্থান নেই। আপনারা বসুন, আমি রেডি হয়ে আসছি। নয়না পড়ার টেবিলে বই খুলে বসে আছে, কিন্তু একটা শব্দ পড়তে পারছে না। তার মস্তিষ্ক জুড়ে জিয়ানের কথাগুলো বাসা বেঁধেছে। নয়না ফোন নিয়ে তুষিকে কল করলো। ব্রিলিয়েন্ট ছাত্রী পড়ার সময় আমাকে কল করলো? এটা তো পৃথিবীর অষ্টম আশ্চর্য। চুপ থাক, আমার আর ভালো লাগছে না, পরে মন বসছে না, সবকিছু কেমন অসহ্য লাগছে। তুষি, বান্ধবী আমার প্রেমে মজেছে। ওহো, পিরিতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না। তুষির বাচ্চা ভুসি তোরে আমি। আরে ইয়ার, মজা করছি, রেগে যাচ্ছিস কেন? এটা বলো, দুলাব্রুর সাথে সবকিছু ঠিকঠাক আছে? তুই কি বালের কথা বলার জন্য ছাড়া আর কোনো কথা বলবি? অন্য কিছু নইলে ফোন কেটে দেবো আমি। বুঝলাম, তোর মুড এমন গরম তেলের মতো, আমি যে কথাই বলবো পানির ছিটার মতো তুই ছ্যাট করে উঠবি। আমাকে পড়তে হবে বল, পরে মনোযোগ কি করে আনবো বলতো? তুই মনে করো এই মুহূর্তে পড়ালেখা ছাড়া দুনিয়ায় কোনো কিছুই তোর জন্য ইম্পর্টেন্ট না। পৃথিবীতে শুধু তুই আর তোর পড়ালেখা ছাড়া কিছুই নেই। এটা মাইন্ডে সেট কর, আর মনের দরজায় তালা দিয়ে মেয়েটা খাটিয়ে পড়। তুই ঠিক আছিস নয়না? কি হয়েছে আমাকে বল, এত বিধ্বস্ত কেন শোনাচ্ছে তোর কণ্ঠ? তুষি, আমার জীবনটা এমন কেন হলো? মনে হচ্ছে সাজানো গোছানো জীবনে হঠাৎ সুনামি এসে ধ্বংস করে দিয়েছে। তুই একটু বেশি ভাবছিস। দেখ, বিয়ে ভাগ্যের ব্যাপার। তুই তো নিজেও জানতি না তোর এভাবে বিয়ে হবে বা এত তাড়াতাড়ি বিয়ে হবে, কিন্তু যা হয়েছে সেটা ধরে বসে থাকলে তো হবে না। বর্তমানে প্রাক্তন থাকাটা স্বাভাবিক। বেশিরভাগ ছেলে মেয়ে বিয়ের আগে রিলেশন করে, কারোটা সফল হয়, কারোটা হয় না। দুলাব্রুর প্রাক্তন তোর আপন চাচাতো বোন, এটা তোর জন্য মেনে নেওয়া সহজ না। তবে তুই আর দুলাব্রু ঠিক থাকলে অতীত তোদের সামনের জীবনে কোনো বাধা হবে না। নয়না নিজের মনের কথা বলতে চেয়ে বলতে পারছে না। মানুষ নিজের দুঃখ কষ্টের কথা কখনো প্রকাশ করতে পারে না, চাইলেও তা শব্দ হয়ে বের হয় না। ভেতর থেকে দুঃখগুলোকে চাপিয়ে রাখে হৃদয়ে। হৃদয়ে দুঃখের ভার না সইতে পেরে মনে মেঘ জমায়, চোখে বর্ষণ হয়। এই দুঃখের কোনো সঙ্গী নেই। নয়না ফোন কেটে আবারও চেষ্টা করছে পড়ার। ফোনটা আবার সশব্দে বেজে উঠল। নয়না ফোনটা কানে ধরলে,
ওপাশ থেকে আওয়াজ আসলো, আই লাভ ইউ ডিয়ার রাঙাবু। এইটুকু মাথাতে এত এত টেনশন না নিয়ে পড়ালেখা করো। তোমার প্লেন ড্রাইভার শুধু তোমার। জিয়ানের কথা শুনে নয়না অবাক হলো। একটা মানুষ এত রূপ কিভাবে দেখায়? আপনি আমার সাথে নাটক কেন করছেন? নয়নের কথায় স্পষ্ট রাগ ফুটে উঠেছে। জিয়ান মুচকি হেসে বলে, এইসব কি বলো বেব? তোমার সাথে নাটক করবো কেন? তোমার সাথে তো সিনেমা করব। একদম ফাউল কথা বলে মগজ খাবেন না। ধুর বাবু, আমি মগজ কেন খাবো? খেলে তো পুরো তুমিটাকে খাবো। অসভ্য লোক। অনলি সুনয়নার জন্য আমি অসভ্য থাকতে চাই। এসব করে কি পান আপনি? আমি তো পান খাইনি বেবি। মেজাজ খারাপ করবেন না। কি যে বলো, পিচ্ছি একটা ফুলের মতো বউ আমার, তার মেজাজ খারাপ করার দুঃসাহস আবার আছে? মিস্টার চৌধুরী প্লিজ এমন দুমুখো আচরণ বন্ধ করুন। কেন আমাকে এভাবে ধোকা দিচ্ছেন? মিসেস চৌধুরী, আজ এই মুহূর্ত থেকে ক্যাপ্টেন জিয়ান রেজা চৌধুরী শুধু আপনার ব্যক্তিগত প্রপার্টি। আপনার হৃদয়ের দামে আমি নিজেকে বিক্রি করতে চাই আপনার কাছে। নয়না খট করে কল কেটে দিয়ে মোবাইল সুইচ অফ করে পড়ায় মনোযোগ দিল। বিরক্ত লাগছে এসব তার। বাসায় আরেক মেয়ে আর ফোনে প্রেম। জিয়ান মুচকি হেসে বলে, আগে কখনো ফ্লাইট ক্যান্সেল হলে বিরক্ত লাগতো, আজ শান্তি লাগছে। ডিয়ার ওয়াইফি, তুমি শুধু ক্যাপ্টেন জিয়ান রেজা চৌধুরীর। তোমার রাগকে ভালোবাসার ছোঁয়ায় গলিয়ে দেব। জাস্ট ওয়েট অ্যান্ড সি। নাজিম চৌধুরী জাহিনের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে ছুঁড়ে মারল। বাবা, কি হচ্ছে এসব? তোমাকে আমি কতবার বলেছি আমাদের ব্যবসায় জয়েন করো। এখন আমার পক্ষে চৌধুরী ইন্ডাস্ট্রি একা সামলানো সম্ভব হচ্ছে না। এরপরেও তুমি কোন সাহসে সিক্রেট গোয়েন্দা সংস্থায় যোগ দিয়েছ? প্রথমে র্যাব হতে চাইলে আমি মানা করলাম, আর এখন এসব? বাবা, আমার কি কোনো চয়েস থাকতে পারে না? রেজা তো পাইলট, ওকে কিছু বলছো না কেন? রেজা আর তোমার জন্ম একদিন, তবে গ্রহ নক্ষত্র সব ভিন্ন। নিজেকে রেজার সাথে তুলনা করো। আমি শুধু আমার প্যাশন বেছে নিয়েছি, কোনো ক্রাইম করিনি। তোমার জন্য আমার ছেলের উপর বিন্দু পরিমাণ আঁচ আসলে আমি ভুলে যাব তুমিও আমার সন্তান। এতে আমার কি দোষ বলো? আমরা জমজ, এটা আমার অন্যায়। তাহলে লন্ডন যেয়ে প্লাস্টিক সার্জারি করিয়ে চেহারা বদল করে ফেলবো নিজের। তোমার এসব ফাউল কথা আমার সামনে চলবে না। সামনের সপ্তাহে মেহনুর আসবে, ওর সাথে তোমার বিয়ে ফিক্সড করেছি। আমি আর কোনো কথা শুনতে চাই না। ভাইয়া যা করে তোমরা সবসময় সাপোর্ট করো, তো আমার বারে কি সমস্যা? জিয়ান আজ পর্যন্ত একটা ভুল করেছে, সেটা হলো প্রেম। এছাড়া ও কোনো ভুল করে না। অভদ্রতা, সভ্যতা সব আছে ওর মধ্যে। আর তোমার মধ্যে কি আছে? রাস্তার ছেলেদের মতো মারামারি, বুক খোলা শার্ট, মাঝে মাঝে হাতে সিগারেটও দেখা যায়। তুমি তো এটাও ভুলে যাও তুমি চৌধুরী পরিবারের সন্তান। ছোটবেলা থেকে তোমার আর রেজার সেম চেহারার অনেক অ্যাডভান্টেজ নিয়েছো। এখন তুমি ছোট না। এসব গোয়েন্দাগিরি ছেড়ে অফিসে জয়েন করো। নাজিম সাহেব নিজের রুমে চলে গেলেন। জাহিন মিতা বেগমের কাছে এসে বলে, এসবের মানে কি আম্মু? আমি কি ছোট বাচ্চা? আমাকে যা বলবে তাই করতে হবে? ছোট বাচ্চা না, তাই তো বিয়ে ঠিক করেছি। মেহনুর ভালো মেয়ে, তাই না বলার কোনো অপশন নেই তোমার কাছে। আর যদি ভাবো বাহিরের দেশে যাবে, তোমার বাবা তোমার ভিসা সহ যাবতীয় সব কার্ড সিজ করে দিয়েছে। বড় হয়েছে, ম্যাচিউর হও। ভাই একটা টুনি মেয়েকে বিয়ে করলো, সেটা ভুল না? তোমার ভাইয়া কি করলো সেটা না দেখে আজ পর্যন্ত তুমি কি কি অঘটন ঘটিয়েছো সেসব দেখো। রাগে জাহিনের ইচ্ছে করছে সবকিছু ভেঙে চুরমার করে ফেলতে, কিন্তু সেই সাহস তার নেই, আর সেই শিক্ষাও নেই। বাবা মায়ের সাথে বেয়াদবি করার দুঃসাহস তার নেই। তাই নিজের রাগ সংবরণ করে রুমে চলে আসলো। এসেই বক্সিং ব্যাগে পাঞ্চ মারতে লাগলো। অনিকেত সায়না সামনাসামনি বসে আছে। সায়না অনিকেতের হাতের উপর হাত রেখে বলে, আমার কি মনে হয় জানেন আমি শুধু আপনার। অনিকেত দ্রুত হাত সরিয়ে নিয়ে বলে, দেখো, তুমি আমার বন্ধুর বোন, নয়তো ঠাটি দুটো চর মারতাম। তুমি আমার চেয়ে বেটার কাউকে ডিজার্ভ করো। আমি সাধারণ একজন মানুষ, অতি সাধারণ, যার নিজের পিতৃ পরিচয় নেই। আমি আমার টাইপের কাউকে বিয়ে করব, যাকে বিয়ে করার জন্য আমার নিজেকে ছোট মনে হবে না। আমাকে বিয়ে করলে আপনাকে কেন ছোট হতে হবে? কারণ আমি অনাথ। তোমার বাসায় গেলে সবার আগে আমার বংশ পরিচয় জিজ্ঞেস করবে। আমি কোথায় পাবো বংশ পরিচয়? আমি বলবো আমি আপনাকে ভালোবাসি, এইটাই আপনার পরিচয়। পাগলামো করো না, জীবন এত সহজ না। সমাজে তোমাদের অনেক নাম ডাক, নিজের সম্মান আমার জন্য নষ্ট করবে না। আপনি আমাকে বিয়ে করবেন, এটাই শেষ কথা।
করবেন মানে করতেই হবে। ভুলে গেলেন আপনার ঠোঁটে কিন্তু আমি স্পর্শ করে ফেলেছি, তাই আপনি আর কোনো মেয়ের হতে পারবেন না। আর একবার না করলে কিন্তু পুরো শরীরে টাচ করে দেব, কিন্তু তখন কিন্তু বউ আর এই জন্মে পাবেন না। অনিকেত অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে শায়নার দিকে। মেয়েটা দেখতে ভারী মিষ্টি, কিন্তু আমার মতো ছেলের কাছে ওর বাবা মা কিছুতেই দেবে না। সমাজে বংশ পরিচয় না লাগলেও পিতৃ পরিচয় লাগে, আমার কাছে তো কোনোটাই নেই। সেবার যখন মেয়ে দেখতে গিয়েছিলাম কত ছোট করেছিল তারা আমাকে। আচ্ছা, অনাথ হওয়াটা কি দোষের? আমি জানি না কে আমাকে জন্ম দিয়েছে, সেখানে আমার দোষটা কোথায়? শায়না তুড়ি বাজিয়ে বলে, এই যে মিস্টার, কোন ভাবনার সাগরে ডুবে গেলেন? কোনো মেয়ে হলে কিন্তু তাকে আমি মেরেই ফেলবো। জিয়ান মোবাইলের স্ক্রিনে এক ষোড়শী কন্যার হাস্যোজ্জ্বল মুখশ্রীর পানে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে মনে আওড়ালো, মেয়েটার চোখ দুটো আসলেই সুন্দর। এত সুন্দর দুটি চোখের অধিকারিনীর জন্য সুনয়না নামটা হয়তো পৃথিবীতে এসেছিল। মায়াবী চোখের অধিকার তুমি, আমার প্রিয়তমা অর্ধাঙ্গিনী। হঠাৎ কিছু একটা ভেবে হেসে ফেলল। প্রেমে পড়লে ম্যাচিউর পুরুষও বোকা বোকা কর্মকাণ্ড করে বসে, আর সেখানে তো বাচ্চা একটা মেয়ে, সে তো করবেই নিব্বিগিরি। কিছুক্ষণ পূর্বের কথা, জিয়ান ফ্লাইট ক্যান্সেল হওয়ায় সে মিটিং বোর্ড থেকে বের হয়ে চেয়ারে বসতেই তার ফোনে জাহিনের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে কল আসে। জিয়ান রিসিভ করে বলে, কি ব্রো, হঠাৎ স্মরণ করার কারণ? তোমায় কল দিতে কি আমার কারণ লাগবে? তা লাগবে না, কিন্তু তুই তো দরকার ছাড়া কল করিস না। আমি প্লাস্টিক সার্জারি করিয়ে চেহারা পরিবর্তন করে ফেলবো। কি বলছিস এসব? মাথা ঠিক আছে নাকি ছাইপাশ খেয়েছিস? আমার মাথা একদম ঠিক আছে, আমি ওইসব খাই না। মাঝে মাঝে সুখ টান দেই, এই যে বদভ্যেস। বাবার হাতে ঝাড় খেয়েছিস, এবার কাহিনী কি? ওসব বাদ দাও, ওসব বাদ দাও, ও তো পুরোনো কথা। নতুন কাহিনী শোনো। আচ্ছা শুনছি, বল। তোমার বউয়ের নাম কি? সুনয়না তালুকদার। কেন? বউ তোমার ঝাড়ে নাই? আর বলিস না, বাচ্চা মানুষ, মুড কখন কি হয় বোঝা মুশকিল। কিন্তু এসব কথা কেন? তোমার বউ আমাকে তুমি ভেবে সে ঝাড়া ছেড়েছে, আর গতকাল তো যা হয়েছে, এরপর তোমার কাছ থেকে ডিভোর্স চাইনি। জিয়ান কিছুক্ষণ চুপ করে থেকে তোর সাথে ওর দেখা হয়েছে? এরপর কি হলো? বলে, জাহিন সবটা খুলে বলল। তুই তাড়াতাড়ি চেহারা বদল কর, নয়তো দেখা যাবে বউ বদল হয়ে যাবে। তুমি বাচ্চা মেয়ে বিয়ে করবা, আমি তো আমার কল্পনা করিনি। চুপ থাক, ওই বাচ্চা মেয়ে তোর ভাবি, সম্মান দিয়ে কথা বলবি। সম্মানিত বাচ্চা মেয়ে সুনয়না তালুকদার আমার ভাবি। আচ্ছা এখন রাখি, আগুনে একটু পানি ঢেলে আসি, নয়তো সে আগুনে আরেকজন আমাকে পুড়িয়ে ছাই করে ফেলবে। জাহিনের কল কেটে নয়নাকে কল করে। যদিও পুরো কথা বলার সময় হয়নি, তবে অভিমানী নয়নাকে জিয়ানের কেন যেন খুব ভালো লাগছে। জিয়ান নয়নার হোয়াটসঅ্যাপে টেক্সট পাঠালো, ভালোবাসাকে ততক্ষণ ভালোবেসো না যতক্ষণ ভালোবাসা তোমাকে ভালো না বাসে। যখন ভালোবাসা তোমাকে ভালোবাসবে, তখন ভালোবাসাকে এত ভালোবাসো তোমার ভালোবাসা যেন অন্য কাউকে ভালো না বাসতে পারে। এরপর আরেকটা টেক্সট পাঠালো, ভালোবাসা ভালো থাকে ভালোবাসার যত্নে, ভালোবাসাকে ভালোবাসা দিয়ে আগলে রাখতে হয়। নয়না প্রায় 4 ঘন্টা একটানা পড়লো। জাহানারা বেগম নয়নার সামনে এক গ্লাস দুধ, একটা সেদ্ধ ডিম আর 4-5টা খেজুর নিয়ে দাঁড়িয়ে আছে। আম্মু, আমি কিছুতেই খাবো না, এখন আমার একদম খাওয়ার মুড নেই। কেউ মুডের জন্য খায় না, খাবার খেতে হয় স্বাস্থ্যের জন্য। নয়না জাহানারা বেগমের দিকে তাকিয়ে বলে, আম্মু, আমি খাবো, তবে আমার একটা কথা রাখবে? আগে খেয়ে নাও, তারপর বলো। নয়না খাবারটা শেষ করে বলে, আমি কিন্তু আবারও বিয়ে করব, এটা তোমায় মানতেই হবে। কেউ একজন আসলো, বিয়ে করলো, এমন বিয়ে মানি না আমি। এসব কথা ভাবতে বলেছে কে? এসব কথা বাদ দিয়ে পড়ালেখা করো। আর একটা এক্সাম আছে, এটা শেষ হলেই আমরা চট্টগ্রাম যাব। আম্মু, বিয়ে কিন্তু আরেকটা করবই আমি, ওই বেটার সাথে যাব না আমি কিছুতেই। তোমার বিয়ে হয়ে গেছে, আর তাছাড়া তুমি নিজেই শ্বশুরবাড়ি যাওয়ার জন্য পাগল। তোমাকে দ্রুত পাঠিয়ে দেব তোমার শ্বশুর বাড়ি। এটাই আমার বাসা, আমি এইখানেই থাকবো। দেখা যাবে। এবার একটু ঘুমাও, মাথা ঠান্ডা থাকবে। জাহানারা বেগম চলে যেতে নয়না নিজের ফোন সুইচ অন করলো। ডাটা কানেক্টেড হতেই দ্য হিটলার ড্রাইভার দিয়ে সেভ করা নাম্বার থেকে টেক্সট। নয়না মনোযোগ দিয়ে লেখাটা পড়লো, তারপর হাসির রিয়াকশন দিল। এরপর লিখলো, ভালোবাসা দিয়ে ভালোবাসার খিচুড়ি রান্না করে ভালোবাসা দিয়ে ভালোবেসে খেয়ে নিন। জিয়ান তখন অ্যাক্টিভ ছিল। নয়নার রিপ্লাই দেখে বলে, ছেমরি আস্তা বিটলা, 4 আনা মাথায় 16 আনা দুষ্টুমিতে ভর্তি। জিয়ান রিপ্লাই করলো, ও আমার ভালোবাসা, আসো তোমাকে ভালোবেসে খিচুড়ি রান্না করে ভালোবাসায় সিক্ত করে ভালোবেসে খেয়ে নেই। নয়না রাগী ইমোজি দিয়ে বলে, আজ নয়না, গতকাল নীলাঞ্জনা, এরপর কে হবে আপনার ভালোবাসা? খিচুড়ি?
জিয়ান হা হা রিয়েক্ট দিয়ে বলে, একবার আসি, তোমাকে ভালোবেসে চাটনি বানিয়ে খেয়ে বুঝিয়ে দেবো, এরপর মরণ পর্যন্ত আমার ভালোবাসা তুমি। আইসে আমার রসের কথা নিয়ে ওসব শুকনো কথায় নয়না গলে না। তো নয়নার জন্য কি ভেজা কথা লাগবে? লিটল বেবি, ওসব ভেজা কথা নিতে পারবে তো তুমি? আপনার শুকনো কথা ভেজা কথা সব একটা গ্লাসে ঢেলে খেয়ে নিন, কোনোটাতেই নয়না করবে না। আমি ছুঁয়ে দিলে পরে অকালে যাবে ঝরে, গলে যাবে যে বরফ গলে না। নয়না লিখল, কারো একদিন হবেন, কারো এক রাত হবেন, এর বেশি কারো রুচি হবে না। বুঝেছি, বউটাকে ছুঁয়ে দিয়ে বোঝাতে হবে, একবার তার হলে আমি আর কারো হব না। জিয়ান সেন্টি ইমোজি দিয়ে বলে। নয়না রিপ্লাই করলো, বেটা মানুষ, এক্সও চাই নেক্সটও চাই, আবার প্রেজেন্টও ঠিক রাখে। এরপর সাথে সাথে ডাটা অফ করে দিল। নয়না উঠে আয়নার সামনে দাঁড়িয়ে তার লম্বা চুলগুলো চিরুনি করতে করতে বলে, হেই নয়না, তুমি সিন্ড্রেলা, তোমার রাজকুমার অবশ্যই আসবে আর তোমাকে উড়িয়ে নিয়ে যাবে। শালা ড্রাইভার, তুই সারা জীবন গলা বেচেই খাবি, তোর কপালে তো সিন্ড্রেলা জুটবে না। জিয়ান নয়নার টেক্সটের দিকে তাকিয়ে হাসলো, মনে মনে কিছুটা ক্ষুব্ধ হলো। সে চাইছিল নয়না তাকে রেগে একবার বলুক, মিস্টার প্লেন ড্রাইভার, আপনি একটুও ভালো না। শত শত রাগ অভিমান করুক, তবুও কেন যেন নয়নার এই প্লেন ড্রাইভার ডাকটা ভীষণ মিস করছে জিয়ান। অথচ এই ডাকটা একসময় সবচেয়ে বিরক্তকর ছিল। ভালোবাসলে প্রেমিকার বিরক্তকর কথাও কত মধুর মনে হয়। লাবিব নীলাঞ্জনার কোলে মাথা রেখে শুয়ে আছে। নীলাঞ্জনা ভেবেছিল এবার সবকিছু নর্মাল হয়ে গেছে। লাবিব নিজেকে শুধরে নিয়েছে। এই কয়েকদিনে বাড়ির সবাই তার সাথে ভালো ব্যবহার করেছে। লাবিব নীলাঞ্জনার হাত আঁকড়ে ধরে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।